বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিল্লিতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়ায় সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। বুধবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ভারত সরকারকে সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে আগেই অবহিত করা হলেও অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণ যখন জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, তখন ভারতীয় ভূখণ্ডে শেখ হাসিনার এ ধরনের বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্ব ও শহীদদের প্রতি অসম্মানজনক। একই সঙ্গে সরকার দাবি করেছে, শেখ হাসিনা ও তার সহযোগীদের বাংলাদেশের রাজনীতিতে আর কোনো স্থান নেই এবং ভবিষ্যতেও থাকবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, 2013 সালের বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনো কোনো জবাব দেয়নি। এ ধরনের পদক্ষেপ দুই দেশের সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া পাটুরিয়া রুট। প্রতিদিন হাজার হাজার যাত্রী ও শত শত যানবাহন পারাপার হলেও সেই ঘাটেই বছরের পর বছর চলছে ভাঙাচোরা ও জোড়াতালি দেওয়া পল্টনে ফেরি চলাচল। অন্যদিকে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন দুটি পন্টন 3 বছর ধরে পড়ে আছে অব্যবহৃত। রাজবাড়ী প্রতিনিধি মমিন শেখের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। দৌলতদিয়া ফেরিঘাটের অধিকাংশ পন্টুন দীর্ঘদিনের ব্যবহারে জরাজীর্ণ, কোথাও ঝালাই, কোথাও জোড়াতালি দিয়ে সচল রাখা হয়েছে। ভারী যানবাহন চলাচলের সময় পন্টুন কেঁপে ওঠায় আতঙ্ক নিয়ে পারাপার করছেন চালক ও যাত্রীরা। কাগজে কলমে 7টি ফেরিঘাট থাকলেও বর্তমানে সচল রয়েছে মাত্র 3টি। 2023 সালে নতুন দুটি আধুনিক পন্টুন আনা হলেও এখনও চালু হয়নি। দীর্ঘদিন খোলা জায়গায় পড়ে থাকায় মরিচা ধরছে পন্টুনে, চুরি হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। যাওয়া আসায় আসলে দুর্ভোগ, অশান্তি এগুলো হয়, ঝুঁকিপূর্ণ। নতুন পল্টন দিলে আমাদের সুবিধা হয়। আর পল্টনটা একটু ভালো হয়, তাহলে আমাদের গাড়িগুলো উঠতে নামতে সহজ হয়। দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিসির মাত্র 3টি পন্টন আছে, এর বাইরে আমার আর কোনো পন্টন নাই। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলা ও গাফিলতির কারণেই নতুন পন্টুন চালু করা হচ্ছে না। পুরনো পন্টুনের ওপর অতিরিক্ত চাপ বাড়ায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গাড়ি টার্নিং নেওয়ার সময় সমস্যা হয়, পল্টন যদি গাড়ি একটু বাড়তি হয় তাতেও ড্রাইভারদের ভালো হয়। অনেক সময় নিচ থেকে পানি বাড়িকে উপরে আসে, অনেক সময় বাচ্চারা পড়ে যায় পিছলিয়ে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব স্যার এসেছিলেন, তাকেও কিন্তু একটা প্রশ্ন করেছে তাদের ডিপার্টমেন্টের বিষয়, তারা পুরনো পল্টনে কি মেরামত করে চালাবে কিনা, তারপর নাকি নতুন পল্টন নতুন স্থাপন করবে, সেটা একান্ত তাদের ডিপার্টমেন্টের বিষয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌ রুটে নিরাপদ পারাপার নিশ্চিত করতে দ্রুত নতুন পন্টুন চালুর দাবি জানিয়েছেন চালক, যাত্রী ও স্থানীয়রা। বিআইডব্লিউটি এর যে পাঠকরণ বা তাদের হিসাব অনুযায়ী এটা এখনো সচল আছে। আমি যেটা সরাই দিয়ে নতুনটা দেই, তাহলে নতুনটা আজকাল আস্তে আস্তে কমা শুরু করবে, আমার অর্থের অপচয় হবে। নতুন পন্টুন নিয়ে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। কুষ্টিয়া শহরের পানি নিষ্কাশনের প্রধান গড়াই খাল, যা দখল ও দূষণে অস্তিত্ব হারাতে বসেছে। খালের দুই পাড় দখল করে গড়ে উঠেছে বহু স্থাপনা। পাশাপাশি পৌর এলাকার ময়লা আবর্জনা ফেলার ফলে পরিবেশের ওপর পড়ছে মারাত্মক প্রভাব। যদিও পৌর কর্তৃপক্ষ বলছে খাল রক্ষায় কাজ করছেন তারা। আমাদের কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া হক মৌ। গড়াই নদীর শাখার এক সময়ের খরস্রোতা ও প্রাণবন্ত এই গড়াই খালটি এখন নাব্যতা হারিয়ে মৃতপ্রায়। কুষ্টিয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কমলাপুর থেকে খালটি শুরু হলেও কয়েকটি ওয়ার্ড অতিক্রম করে মিশেছে পার্শ্ববর্তী মিরপুর উপজেলায়। স্থানীয়দের বর্ণনা মতে 8.5 কিলোমিটার বিস্তৃত এই খালে একসময় পানিতে টইটুম্বর ছিল। চলাচল করত ছোট বড় কিংবা মাঝারি নৌকা ও স্টিমার, কিন্তু আজ তা যেন রূপকথার গল্প। দখল দূষণে খালটি অস্তিত্ব হারাতে বসেছে। বিশেষ করে পলিথিন, প্লাস্টিক সহ নানা বর্জ্য ফেলা হচ্ছে এই খালে। এতে সংকুচিত হয়ে খালটি পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। খালের জায়গা দখল করে গড়ে উঠেছে কাঁচা পাকা নানা স্থাপনা। দীর্ঘদিন খনন না হওয়ায় খালপাড়ের বাসিন্দাদেরও দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। আগে নৌকাটা সব চলতো, এখন কিছু সব আস্তে আস্তে নোংরা পরে সব ভরে যাচ্ছে একদম সব। খালটার মাথায়ও বন্ধ হয়ে গেছে, এদিকেও বন্ধ হয়ে গেছে। মাঝখানে দিকে এখানকার লোক আমরা যারা আছি, এই গন্ধ, এই ময়লা আবর্জনাতে আমরা
থাকতে পারিনি। আগে এখন পরিষ্কার ছিল, ওই দিকে পানি বাড়ায় চলে যেত ওই নদী, এখন জঙ্গল হয়, জঙ্গল বাদ দিয়ে এখন পানি বাড়াতে পারে না। সংস্কারের কোনো ব্যবস্থা নেই, এখানে খননও হয় না। খালটিতে সরাসরি ময়লা আবর্জনা ফেলায় পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়েছে। এই নিয়ে পৌর কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন এই পরিবেশবিদ। দুই পাশ দিয়ে হবে ওয়াকওয়ে, দুই পাশ দিয়ে থাকবে নান্দনিক সৌন্দর্যমণ্ডিত গাছ, বৃক্ষ দ্বারা শোভিত, এবং সেখানে থাকবে কৃষকের জমি থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, খালটি দখল ও দূষণ মুক্তে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু এটা পৌরসভার মধ্যে অন্তর্ভুক্ত এবং পৌরসভা এটা দেখভাল করছেন, এবং এই বিষয়ে যদি তাদের কোনো সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। তবে সংশ্লিষ্টরা মনে করেন, পরিবেশ রক্ষায় গড়াই খালের দখল ও দূষণ রোধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে শহরের প্রাণচাঞ্চল্য, স্নিগ্ধতা ও জীববৈচিত্র্য বড় সংকটে পড়বে। একদিকে যেমন দখল দূষণ প্রতিরোধ হবে, ঠিক তেমনিভাবে এটির ব্যবহারের যে কার্যকরের যে বহুমুখিতা এটিও কিন্তু বৃদ্ধি পাবে। আমরা সেই লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করছি। সাদিয়া হক মৌ, মাই টিভি, নিউজ ডেস্ক। সংস্কারের অভাবে বরগুনার অধিকাংশ গ্রামীণ সড়ক এখন বেহাল অবস্থায়। খানাখন্দে ভরা এসব সড়কে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। এরই মধ্যে অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে ফুলছড়ি থেকে গৌরীচন্না আঞ্চলিক সড়ক। শুধু সড়কই নয়, ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে জেলার বেশ কয়েকটি ব্রিজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে বরগুনা সড়ক বিভাগ বলছে, পর্যায়ক্রমে এসব সড়ক ও ঝুঁকিপূর্ণ ব্রিজের উন্নয়ন কাজ শুরু হবে। বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। বরগুনার অধিকাংশ গ্রামীণ সড়ক দিয়ে চলাচল যেন এখন দুর্ভোগের নাম। পিচ উঠে গেছে, ইট পাথর সরে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি ও কাদা। এমন পরিস্থিতিতে দৈনন্দিন যাতায়াতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। জরুরি রোগী হাসপাতালে নেওয়া থেকে শুরু করে কৃষি পণ্য পরিবহন সব ক্ষেত্রেই বাড়ছে দুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে শুধু জনভোগান্তি নয়, ব্যাহত হচ্ছে জেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়ন। এই রাস্তাটা আসলে দীর্ঘদিন যাবতীয় এইরকম, একটু সংস্কার করে কিছুদিনের ভিতরে আবার খানাখন্দর সৃষ্টি হয়। অনেক দিন ধরে দেখছি এই রাস্তা এইভাবে মানুষ চলাচল করতে পারে না, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। শিক্ষার্থীরা বলছেন, তারা সব সময় এই ব্রিজ দিয়ে যাতায়াত করার সময় আতঙ্কে থাকেন। তো এই জায়গার রাস্তাঘাট তেমন একটা ভালো না, আমাদের যানবাহন করতে সমস্যা হয়। ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ, এটা ভেঙে যেতে পারে, আমরা তার জন্য স্কুলে যেতে পারি। সাধারণ যাত্রী ও স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে বর্ষা মৌসুমে ফুলঝুরি থেকে গৌরীচন্নার মাঝখানের দুটি ব্রিজ এবং রাস্তার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। রোড গাড়ি নিয়ে যেতে অনেক নার্ভাস লাগে, যার কারণে ব্রিজটা যদি করে নতুন করে করলে মানে সবার যাতায়াতের জন্য সুবিধা হয়। তো এটা ঝুঁকিপূর্ণ ব্রিজ এবং এটা অতি সত্বর মেরামত করা দরকার। তবে সড়ক বিভাগ বলছে, প্রয়োজনীয় বরাদ্দ ও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে জেলার ঝুঁকিপূর্ণ সেতু ও ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সংস্কার কাজ শুরু হবে। এটা ইতিমধ্যে আমাদের যে পিএমপি সেতু মেজর আছে সেই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সামনে যেটা হবে যে আমরা টেন্ডার করব, টেন্ডারের প্রেক্ষিতে আমরা এই ব্রিজটা প্রতিস্থাপন করব। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সংস্কার কাজ শুরু হলে কমবে দুর্ভোগ, ফিরবে স্বস্তি। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি। ফরিদপুরের নগরকান্দায় বিএনপির জুলাই বিজয় র্যালি পরবর্তী জনসভায় পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, জুলাইয়ের আন্দোলন ছিল গুম, খুন, সন্ত্রাস ও স্বৈরাচারী শাসনের অবসানের দাবিতে। বুধবার অনুষ্ঠিত সভায় তিনি বলেন, এই বিজয় কোনো ব্যক্তি বা দলের নয়, এটি দেশের মানুষের বিজয়। অনুষ্ঠানে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো শেখে নাই, কখনো করবে না। কিন্তু যদি আমার দেশের মাটিতে কেউ আঘাত হানে, যদি আমার দেশের স্বাধীনতা গণতন্ত্র আবার কেউ খর্ব করতে চায়, যদি আমার দেশে আবারও দুর্নীতি করার কেউ চেষ্টা করে, যদি আমার দেশে আবারও দেশকে অস্থিতিশীল করার জন্য কেউ ষড়যন্ত্র হয়। প্রধানমন্ত্রী
তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের মামলায় বহিষ্কৃত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বগুড়া ডিবি ওসি ইকবাল বাহার জানান, সাইবার সুরক্ষা আইনের মামলার আসামি এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর ঢাকার একটি বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদে ডিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে গ্রেফতারের পর সকালে বগুড়ায় আদালতে নেওয়া হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়। ভারতের উজানে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে লালমনিরহাটে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। বিপদসীমা অতিক্রম করায় জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। রাতভর ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বুধবার সকাল 9টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়ে অতিরিক্ত পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। মাদারীপুরের ডাসার উপজেলায় কাঠের চামচ কারখানায় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে নজরুল শরীফ নামের এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নজরুল স্থানীয় একটি স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করত। ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এক শ্রমিক ইলেকট্রিক মেশিন দিয়ে কেমিক্যালের ড্রাম কাটছিল। সামান্য একটু কাটার সাথে সাথে ড্রামটি বিকট আওয়াজ করে বিস্ফোরণ হয়। এতে পাশে দাঁড়িয়ে থাকা নজরুল শরীফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গী পশ্চিম থানাধীন হাজী মাজার বস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রাতভর সারাশি অভিযানে দেশীয় অস্ত্র, মাদক ও মাদক বিক্রির টাকাসহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত জিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি দল টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, হিরোইন, ফেন্সিডিলের খালি বোতল, মাদক বিক্রির টাকা গণনার মেশিন সহ 2 জনকে আটক করা হয়। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলারে ডাকাতি সংগঠিত হয়েছে। বুধবার রাত 3টার দিকে কুয়াকাটা সৈকত থেকে অন্তত 45 কিলোমিটার অভ্যন্তরে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা 14 জেলেকে পিটিয়ে মাছ, জাল, জ্বালানি তেল সহ বিভিন্ন মালামাল নিয়ে যায় ডাকাত দল। পরে আহত জেলেরা সকাল 9টার দিকে তীরে ফিরে প্রথমে কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা নেন। এদের মধ্যে মাঝি আয়ুব আলীকে গুরুতর আহত অবস্থায় কলাপাড়া 50 শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া জিহাদ, রিপন ও শামীম নামের 3 জেলেকে কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের সবার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন এলাকায়। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে শরীয়তপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। বুধবার দিনের শুরুতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম। পরে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জুলাই চেতনায় গর্বদেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস তাহসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। গাজীপুরে জুলাই গণ অভ্যুত্থানের 2য় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে গণসমাবেশ করেছে 11 দলীয় জোট। বুধবার মহানগরের শিববাড়ি এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে 11 দলীয় জোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় গাজীপুর মহানগর মাজায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, বিরোধী দলীয় হুইপ ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ এমপি, গাজীপুর 4 আসনের এমপি সালাউদ্দিন আইয়ুবী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে স্মরণ চত্বরে উদ্বোধনের পর বিজয় র্যালি এবং সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং এর আগের 17 বছরের গুম, খুন ও নির্যাতনের ঘটনায় জড়িতদের প্রচলিত আইন ও স্বাভাবিক বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে। প্রতিহিংসা নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফোরকান। সভাপতিত্ব করেন উপাচার্য একাডেমিক ও জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ আল আমিন। বক্তারা জাতীয় স্বার্থে ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান। আমি রাজনৈতিকভাবে কোনো কাউকে এক প্ল্যাটফর্মে আসতে বলছি না, কিন্তু যখন বাংলাদেশের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তির বিষয় আসে, অবশ্যই যেই মতাদর্শে বিশ্বাস করুন না কেন, এক প্ল্যাটফর্মে বাংলাদেশের পক্ষে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতিস্তম্ভে বৃষ্টি উপেক্ষা করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জুলাই শহীদদের গুণাবলী শুধু বক্তব্যে নয়, ব্যক্তিগত চরিত্রেও ধারণ করতে হবে। তিনি বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষা, চিকিৎসা, আইন শৃঙ্খলা এবং নারী শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, বৈষম্যহীন সমাজ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক SK খোদা তোতন, তোফাজ্জল হোসেন সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া 5 কন্টেইনারে থাকা প্রায় 91 টন এনার্জি ড্রিঙ্ক ও শ্যাম্পু ধ্বংসের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী গঠিত ধ্বংস কমিটির সিদ্ধান্তে কাস্টম অকশন শেডে বুলডোজার দিয়ে এসব পণ্য ধ্বংস করা হবে। কাস্টম সূত্র জানায়, নানা জটিলতায় আমদানিকারকরা সময় মতো খালাস না নেওয়ায় পণ্যগুলোর মেয়াদ শেষ হয়ে যায়। পরে জনস্বাস্থ্য ও জনস্বার্থ বিবেচনায় সেগুলো ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষ বলছে, পণ্য ধ্বংসের মাধ্যমে বন্দরে আটকে থাকা কন্টেইনার খালি করে শিপিং এজেন্টদের ফেরত দেওয়া সম্ভব হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে 9,000-এর বেশি নিলামযোগ্য কন্টেইনার রয়েছে, যার মধ্যে মেয়াদ উত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ পণ্য অপসারণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। নানা আয়োজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবসের 2য় বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার দিবসটি উপলক্ষে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক AKM মতিনুর রহমান। এছাড়াও গণ অভ্যুত্থান দিবসের 2য় বার্ষিকী উপলক্ষে সকালে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিমউদ্দিন, জুলাই যোদ্ধারা সহ অন্যরা। এ সময় জুলাই শহীদদের জন্য দোয়া করা হয়। পরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শহীদদের পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা সহ রাজনৈতিক প্রতিনিধি এবং সুধীজনরা অংশ নেন। বাংলাদেশ প্রাণী সম্পদ AI টেকনিশিয়ান কল্যাণ সমিতি
বৃহত্তর কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন। তিনি বলেন, গত 1 জুলাই থেকে এআই টেকনিশিয়ানরা যৌক্তিক দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। দীর্ঘ 34 দিন অতিবাহিত হলেও দাবি বাস্তবায়নের বিষয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসায় কর্মবিরতি চলমান থাকবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার করা হবে না বলেও তিনি জানান। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে 11 দলীয় ঐক্যের উদ্যোগে বেগমগঞ্জে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা আমির মাওলানা আবু জায়েদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহানউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের ন্যায্য দাবিসহ বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, যুব মজলিস, এনসিপি ও এলডিপি নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে চৌমোহনী পূর্ব বাজারের তারা মঞ্জিলের সামনে থেকে গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজার ডেল্টা গেটে গিয়ে শেষ হয়। রাখার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য এদেশের ছাত্র জনতার উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছিল।